দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যেই ঢাকায় বসে রয়েছেন চারজন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক। আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই গুলশানের একটা 5 তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন এবং গত কয়েক দিন ধরে চারজন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায়। কেন তারা সেখানে গেছেন, কাদের সঙ্গে আলোচনা করতে, বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। ভারতের মিডিয়াগুলো যেন উগ্রবাদী আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এক মিথ্যা প্রোপাকাণ্ড ছড়াতে মারিয়া হয়ে উঠেছে। তাদের সাথে যোগ দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা। তারই মধ্যে একজন হার্পিক মজুমদার ওরফে নিঝুম মজুমদার। এই হার্পিক মজুমদার কে, তার চারিত্রিক ব্যবহার সম্পর্কে বাংলাদেশের মানুষ সকলেই অবগত আছে। এই হার্পিক মজুমদার বাংলাদেশি নাগরিক হলেও নিজের দেশের থেকেও ভারত প্রীতি বেশি তার। যখন ভারতের দাসী হাসিনা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে হাসিনা তার প্রভুর কাছে ভারতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে বসে এ সকল উগ্রবাদী হার্পিক মজুমদারদের মতো রয়ের এজেন্ট দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করে আসছে। চলুন দেখে আসি তাদের মিথ্যাচার কি বলছে তারা বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, সরাসরি বলেই দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখে নেবেন, কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে সব থেকে বেশি জানেন। তারপর আমরা জানি যে পেন্টাগনের ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে। ওয়াকারুজ্জামানকে ভারতের তরফ থেকেও কিন্তু ফোন দেওয়া হয়েছিল। তারপর চারজন উচ্চপদস্থ আধিকারিক তারা পৌঁছে গেলেন ঢাকাতে। তারা কারা, কি নিয়ে আলোচনা হচ্ছে? আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চারজন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন, আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন, একদম ভেতরের খবর। তারা কারা, কবে গিয়েছেন এবং তাদের ডেজিগনেশনই বাকি, যদি একটু বিস্তারিত বলেন। আমাকে একটু দেখে বলতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে তারা 4 মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে। তো এনকোয়ারির ব্যাপারে কয়েকটা জিনিস সামনে এসছে। একটা হচ্ছে যে রয়েছেন গুলশানের একটা 5 তারা হোটেলে, যতদূর জানা যাচ্ছে। গুলশানের একটি 5 তারা হোটেলে আছে, আমি নামটা বরঞ্চ না বলি, এটা সিকিউরিটি পারপাসে না বলাই ভালো। আসলে ওনাদের 4 তারিখ কখন এরা চেক ইন করেছেন? তারা চেক ইন করেছেন হচ্ছে বিকেল বেলায়, চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন। তারা সেই মুহূর্তে আছেন। আমাদের কাছে যে সংবাদ আছে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এলওসি বিষয়াদির জন্য তারা গেছেন বলা হচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট। প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এলওসি, লাইন অফ ক্রেডিট। আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গড়িমসি করছে, অনেকগুলো টাকা পয়সা আটকে আছে, সেগুলো একটা বিষয়াদি আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে। একটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি, সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে। আপনি যদি এই মিশনটাকে বা এই যাত্রাটাকে একইভাবে মেলান প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সাথে, সেভাবে ভেবে দেখা যেতে পারে। কিন্তু আমি যেই ব্যাপারটাকে ভাবি, ওই একই সময়ে অর্থাৎ সেম টাইমে সেনাবাহিনীর প্রধান কিন্তু তখন আফ্রিকাতে ছিলেন, এবং ওই একই সময়ে যে বর্তমানে যে টোকাইদের যে পার্টিটা হলো, আপনার এরা নাম দিয়েছে এনসিপি বা হোয়াট এভার, তাদের দক্ষিণাঞ্চলের যার সমন্বয়ক, যেটা আমি গতকালকে প্রোগ্রামে বলেছি, তার সাথে গোয়েন্দা মহাপরিচালক কিন্তু সাক্ষাৎকার করেছেন তার আরও বেশ কিছু অফিসার নিয়ে। সো আপনি যদি এই টাইমলাইনগুলো মেলাতে থাকেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের ব্যাপার। আমি এখানে একটা জিনিস জানবো যে আমরা এর আগে গতকালই যে আলোচনাটা করছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আসছেন বাংলাদেশে, তার আগে ভারতের এই 4 আধিকারিকের বাংলাদেশে চলে যাওয়া, কোথাও কি এবার ট্রাম্পের নির্দেশ মতো ঢাকার কন্ট্রোলটা চলে আসছে? আমরা ওয়াকারুজ্জামানকে দেখছি যে তিনি গত কয়েকদিন ধরে একটু বেসুরো গাইছেন। আপনি কালকে বললেন যে কোথাও একটা ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চলছে। এটা কি সেটাই যে দিল্লির এবার উল্টে চাপ দিচ্ছে ঢাকাকে ওয়াকারুজ্জামানকে হাতে নিয়ে?
সেই রকম পরিস্থিতি কি তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? মানে এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে আপনাকে মনে হতে পারে, দর্শকদের মনে হতে পারে যে দিল্লি খুব সম্ভবত এবার বলছে, আমি প্রেশার শব্দটা বলবো না, বললেই হয়তো বা বলবে যে অন্য একটি দেশ কেন প্রেশার দেবে, কিন্তু আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে তার কনসার্ন, আমার কাছে বড় হচ্ছে কনসার্ন। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে একটা ভারত বিদ্বেষী চর্চা বাংলাদেশে চলছে, এমনকি পরিষ্কারভাবে এইটাও জানা আছে আমাদের, এবং নিশ্চয়ই আপনারা টেলিকাস্টও করেছেন, বলেছেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি বাংলাদেশে আছে। এই যে আপনার বিমান বাহিনীর উপরে যে অ্যাটাকটা হলো, সেইটা কিন্তু এই চর্চারই একটা অংশ। সেখানে পরিষ্কারভাবে আমাদের জানা আছে যে রোহিঙ্গা যেসব ছিন্নমূল এখানে কিশোর তরুণ রয়েছে, তাদের সমন্বয়ে সেখানে একটা রীতিমতো একটা আপনার সেমি সামরিক একটা অবস্থা তৈরি করা হচ্ছে ওই অঞ্চলগুলোর জন্য, যেটা গতকালকে বা পরশুর প্রোগ্রামে আমি বলেছি। ফলে ভারতের পক্ষ থেকে এই কনসার্নগুলো বারবার জানানো হচ্ছে, কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই কর্মকর্তাগুলোর নাম বললাম, তাদের লাইন অফ ক্রেডিটের কথা আপনার সূত্র থেকে আমাকে বললেও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ 4 জন আপনার আধিকারিক যাদেরকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন সেখানে যাবেন? আমার কাছে মনে হয়েছে যে এইটা চলমান রাজনৈতিক সংকট এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, সেই আলোচনাটা সরকারের সাথে চলছে। এবং একই সাথে আপনি এটা জেনে থাকবেন, সেটা হচ্ছে যে জাতিসংঘের যিনি মহাপরিচালক অ্যান্টোনিও গুটেরেস, তিনি বাংলাদেশের 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে ভলকার টুর্ক নামে যেই ভদ্রলোক আছেন, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের প্রধান, তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে। তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয়, মাথা রাখতে হবে কোট আনকোট, যে যারা মেইহেম তৈরি করেছে, এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে। সো এটাও কিন্তু একটা হুঁশিয়ারি বলা যেতে পারে। এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি। তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন অফিসার্সরা আছে তাদের বিষয়টাতে আমরা টাইমলাইনে আসবো। প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান, তার জব ডিসক্রিপেন্সিটা কি? তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে, তিনি এইটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহেমকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু জাতিসংঘের ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না। তিনি ফোনও করতে পারেন না, সেই ক্ষমতাও আসলে তার নেই। ফলে এইটা কিন্তু ব্রিচ অফ হিজ ডিউটি, 1 নাম্বার একটা কথা। তো ওইটা যদি তখন হয়ে থাকে, তিনি কি আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছেন? কারণ একটা রিপোর্ট দিয়েছে 12ই ফেব্রুয়ারি, রিপোর্ট দেওয়ার পরে তিনি সাইট সেশন করলেন পরশুদিন। এত তার, এবং এটা নিয়ে তিনি রীতিমতো প্রতিদিন কথা বলছেন, টুইট করছেন। কখন এই জিনিসটা করে? যখন তিনি পিআরের অধীনে যান বা লবিংয়ের অধীনে যান। আমি যদি ধরা যাক যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আমার ইন্টারেস্ট একদম ক্লিয়ার, কোনো লুকানো কিছু না, আমার দল, আমার সমর্থনের দল, আমি বলবো, এই তো। এখন আমি যদি নিজেকে নিরপেক্ষ একজন লোক ভান ধরি এবং প্রতিনিয়ত আমি একটি সুনির্দিষ্ট দলের পক্ষে কথা বলে যাই, তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু ভলকার টুর্ক যে জায়গাতে বসে আছেন, সেই জায়গাতে কোনোভাবেই তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে, একটি সভরেন রাষ্ট্রের সেনাপ্রধানকে ফোন করে বলতে পারেন না যে তোমার আমি ওইখানে এইটা বন্ধ করে দেব। কারণ শান্তিরক্ষী কোথাও যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তিনি নেন না, এবং ওইটার অনেক রকমের আপনার এবং আমরা আমাদের দেশে কি করব না করব সেইটার উপরে ডিপেন্ড করে আপনার আমরা এখানে শান্তি রক্ষা করতে যাই, বিকজ আমাদের সেই অ্যাবিলিটি আছে, সেই সুনাম আছে, মানে অনেক কিছু এখানে জড়িত। ফলে এটা একটা ম্যাটার। এই ম্যাটারটা কি ভারতীয় ফরেন অফিসার্সদের জন্য কনসার্নিং? নাম্বার 1। নাম্বার 2,
যেই পাকিস্তানি তৎপরতা আমরা ক্রমাগতভাবে দেখছি, এটাও কি সেই আলোচনার টেবিলে উঠে এসেছে? 3 নাম্বার, বাংলাদেশ সরকার ভারতের পাওনা টাকাগুলো নিয়ে গড়িমসি করছে কেন, যদি ক্রেডিট লাইনের আলাপটা হয়। 4 নাম্বার, ভারতীয় যেই কাজগুলো চলছে সেগুলো কি কোনোভাবে চায়নার ইন্ধনে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, ইন্ডিয়াকে একটা প্রেশারের জন্য। এই উগ্রবাদী হার্পিক মজুমদার আওয়ামী লীগের সরকারের সময় সর্বদা দেশের মানুষের সাথে বেইমানি করে এসেছে। এ সকল হার্পিক মজুমদার তারা কখনোই বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করেনি। রয়ের এজেন্টরা সর্বদা ভারতকে প্রাধান্য দিয়েছে। ঈদের মনের মধ্যে সবসময় ভারত প্রীতি কাজ করে। হার্পিক মজুমদারের মতো আওয়ামী লীগের দোসররা সর্বদা ভারতকে প্রভু বানাতে চাইতো বাংলাদেশের। এই হার্পিক মজুমদার কথায় কথায় মিথ্যা কথা বলে, সে এমনভাবে মিথ্যা উপস্থাপনা করে মনে হয় যে এটাই সত্য, কিন্তু এই হার্পিক মজুমদার দেশদ্রোহী একজন ব্যক্তি। বিশ্লেষকদের মতে জানা গেছে এই হার্পিক মজুমদার ভারতের রয়ের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করত স্বৈরাচারী হাসিনার আমলে। বর্তমান ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্য ভারতের এসব উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী বাংলাদেশে তাদের এজেন্ট বাস্তবায়ন করতে পারছে না। তাদের সকল পথ বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস। এই জন্য এই সকল উগ্রবাদী মিডিয়াগুলো দ্বারা ভারত সর্বদা বাংলাদেশকে একটা অস্থিতিশীল করতে চাইছে। তাদের দাসী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং তাদের বাংলাদেশের উপর আধিপত্য নষ্ট হয়েছে। এটা ভারত কোনোভাবেই মানতে পারছে না। তারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তাদের এই উগ্রবাদী ভারতীয় মিডিয়াগুলোর মাধ্যমে। তার সাথে আবার যোগ দিয়েছে আওয়ামী লীগের এইসব উগ্রবাদী লেসপেন্সার সন্ত্রাসী নেতাকর্মীরা। এ সকল উগ্রবাদীদের কথা শুনে আপনার মনের যে ভাবটি জন্মিয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।